সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে স্বাগতম। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অরুণ দাস, সহকারী শিক্ষক, সোনাপুর উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা যোজনী কীভাবে নির্ণয় করতে হয়, তারপর ধাতু এবং অধাতু কীভাবে নির্ণয় করতে হয়, তারপর আমরা আয়নিক বন্ধন ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে যোজনী বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের যোজনী নির্ণয় কিভাবে করতে হয় তা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা সেটাকে বিশদভাবে একটু ব্যাখ্যা করে দেখাবো। কারণ যোজনী এতটুকুই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে যোজনী ছাড়া তুমি যৌগের সংকেত সহজে লিখতে পারবে না। যে কোনো মৌলের সংকেত তুমি যোজনী যদি জানা থাকে কিভাবে বের করতে হয়, তাহলে আমরা খুব সহজে যে কোনো মৌলের সংকেত আমরা সহজে বের করে ফেলতে পারি। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো শিখব সেগুলো একটু দেখি। আমরা এই অধ্যায়ের যোজনী নির্ণয় করতে পারবো। এই আজকে লেসন পর আমরা জানবো কিভাবে যোজনী নির্ণয় করতে হয়। তারপর পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করতে পারবো এবং মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত, এগুলোর যোজনী ব্যবহার করে যৌগের সংকেতও লিখতে পারবো আমরা। আচ্ছা, তো প্রথমে আমরা যে জিনিসগুলো বের করব সেগুলো হচ্ছে যোজনী বের করার যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো আমরা একটু দেখি। ধাপ 1। ধাপ 1-এর মধ্যে আমরা দেখেছি ধাতু এবং অধাতু নির্ণয় করতে হবে। প্রথমে যে কোনো মৌলের যোজনী বের করার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমি আমার মতো করে সাজিয়েছি, তুমি তোমার মতো করে সাজাতে পারো। তো প্রথমে যে জিনিসটা সহজে করতে হবে সেটা হচ্ছে যে কোনো মৌল তোমাকে যদি দেওয়া হয় না কেন, যে কোনো মৌল সেটা ধাতু নাকি অধাতু সেটাকে তুমি খুঁজে বের করে ফেলো। এবং কীভাবে ধাতু এবং অধাতু নির্ণয় করতে হয় গত ক্লাসে আমরা সেইটা দেখিয়েছি। আচ্ছা, 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের ধাতু এবং অধাতু নির্ণয়ের পর অষ্টক পূর্ণ করতে কতটি ইলেকট্রন প্রয়োজন বা অষ্টক পূর্ণ করে কতটি ইলেকট্রন বেশি আছে তা নির্ণয় করতে হবে। এখন অষ্টক পূর্ণ জিনিসটা কি? অষ্টক হচ্ছে যদি কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টির ইলেকট্রন বিন্যাস থাকে সেটাকে বলা হয় অষ্টক পূর্ণ। যে কোনো মৌলই সেই অষ্টক পূর্ণতা লাভ করতে চায়। কেন সেটা করতে চায় আমরা একটু পরে আলোচনা করব। তারপর আমরা ধাপ 3 নম্বর দেখি, সেটা হচ্ছে মৌলটি যদি অধাতু হয় তাহলে বিজোড় ইলেকট্রন নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমরা এই 3টি ধাপ একটু আলোচনা করি। ধাপ 1-এ আমরা কি দেখছি? ধাপ 1-এ দেখছি ধাতু এবং অধাতু নির্ণয় করতে হবে। ওকে, তো ধাতু এবং অধাতু যে কোনো একটা মৌল তোমাকে দেওয়া হোক না কেন, যেমন মনে করো তোমাকে দেওয়া হলো সোডিয়াম। তো সোডিয়াম ধাতু নাকি অধাতু আমরা কীভাবে নির্ণয় করব? তো সোডিয়াম ধাতু নাকি অধাতু আমরা সহজে নির্ণয় করতে পারি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো আমরা ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের 1s2, 2s2, 2p6, 3s1। এখন যেহেতু তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং আমরা জানি সেটা ধাতু। কারণ সর্ববহিস্থ শক্তি স্তরে যদি 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় ধাতু। তাহলে সোডিয়াম অবশ্যই ধাতু। আচ্ছা, তো ধাতুর ক্ষেত্রে যোজনী কিভাবে হয়? ধাতুর ক্ষেত্রে যোজনী হয় যদি সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, সেটাই তার যোজনী। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হচ্ছে তার যোজনী। যেহেতু উক্ত মৌলে 1টি ইলেকট্রন রয়েছে, সুতরাং মৌলটির যোজনী হচ্ছে 1। এখন আমরা আরেকটা মৌল দেখি, সেটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p5। আমরা গত ক্লাসে আমরা 3px, 3py, 3pz এইভাবে শিখেছিলাম। আজকে আমি একটু পর এটা বিশদভাবে একটু আলোচনা করব 3px, 3py, 3pz কীভাবে আসে। এখন আমরা আজকে এখানে একটু পড়ি যে 3p5 যেহেতু হয়েছে, সেহেতু
3s2 এবং 3p5 এই দুটো মিলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 7, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকলে সেগুলোকে বলা হয় অধাতু। তো অধাতুর ক্ষেত্রে আমরা জানি তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটি বিজুর ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে যোজনী। তো এখানে আমরা px, py, pz এভাবে লিখি নাই, কারণ এটাকে আমি একটু বিশদভাবে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। আমি একটু পরে ধাপ 2 নম্বরে, আমি 3 নম্বরে সেটা আমি একটু বিশ্লেষণ করব, তখন আমি এই জায়গায় px, py, pz কীভাবে আসে সেটা আমি একটু দেখাবো। তো এখানে এটা আমি যোজনী হচ্ছে 1। তো সেটা কীভাবে আসলে আমি ধাপ 3-এ সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা ধাপ 2 নম্বরে চলে যাচ্ছি। তো ধাপ 1টা হচ্ছে ধাতু এবং অধাতু নির্ণয় করতে হবে। যে কোনো মৌল দেওয়া হোক না কেন তোমাকে, সেটা আগে তুমি নির্ণয় করো সেটা ধাতু নাকি অধাতু। এখন যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ধাপ 2। ধাপ 2তে বলা হচ্ছে যে ধাতু অধাতু নির্ণয়ের পর অষ্টক পূর্ণ করতে কতটি ইলেকট্রন প্রয়োজন বা অষ্টক পূর্ণ করে কতটি ইলেকট্রন বেশি আছে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ 8টির ইলেকট্রন বিন্যাস পূর্ণ করতে তার কতটি ইলেকট্রন প্রয়োজন। মনে করো কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, 8টি পেতে গেলে তার 2টি ইলেকট্রন প্রয়োজন। আচ্ছা, আবার কোনো মৌল আছে যেগুলোর 8টি ইলেকট্রন বিন্যাস পূর্ণ করে 1টি বা 2টি ইলেকট্রন বেশি আছে। তো এগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি 8টির ইলেকট্রন বিন্যাস পূর্ণ করতে 2টি বা 1টি বা 3টি ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে সেইটাই হচ্ছে তার যোজনী। তো মনে রাখবে, ধাতুর ক্ষেত্রে সব সময় 8টির ইলেকট্রন বিন্যাস পূর্ণ করে ইলেকট্রন বেশি থাকে। হ্যাঁ, আমি আবার বলছি, ধাতুর ক্ষেত্রে 8টির ইলেকট্রন বিন্যাস অর্থাৎ অষ্টক পূর্ণ করে ইলেকট্রন বেশি থাকে। তাহলে যতটি বেশি থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে 8টির ইলেকট্রন বিন্যাস পূর্ণ করতে ইলেকট্রন প্রয়োজন হয়, অর্থাৎ অষ্টক পূর্ণ করতে ইলেকট্রনের প্রয়োজন হয়। যতটি প্রয়োজন হবে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা। যেমন নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি 1s2, 2s2, 2p6, তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে মোট 8টি। যেহেতু 8টি, সুতরাং তার অষ্টক কি পূর্ণ। যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, সেহেতু তার অষ্টক পূর্ণ। আচ্ছা, সকল মৌলই চায় এই অষ্টক পূর্ণ করতে। কেন? কারণ সে স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়। আমি একটা উদাহরণ দিয়ে সেটা সংক্ষেপে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। মনে করো তুমি লেখাপড়া কেন করছো? আমি যদি কাউকে বলি তুমি বড় হয়ে কি হতে চাও, কে বলবে সে ডাক্তার হতে চায়, কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ব্যারিস্টার হতে চায়। তার কোনো না কোনো একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যেই সে পড়াশোনা করছে। এখন এই যে পড়াশোনাটা সে কেন করছে? তার লক্ষ্যটা পূরণ করার জন্যই। ঠিক আছে? কেন সে ডাক্তার হতে চায়, কেন বিজ্ঞানী হতে চায়, কেন ব্যারিস্টার হতে চায়? কারণ এই জিনিসগুলো সে যদি অর্জন করে তাহলে তার একটা স্থিতিশীলতা অর্জিত হবে। সকল মৌলই এই স্থিতিশীলতা অর্জন করতে চায়। কোন স্থিতিশীলতা? এই যে নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে, যাদের অষ্টক পূর্ণ আছে, যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, তাদের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করতে চায় সকল মৌলই। তো যেহেতু তার 8টি ইলেকট্রন বিন্যাস নিয়নে, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন অষ্টক পূর্ণ। তো সকল মৌলই চায় নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে। আচ্ছা, এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি? 1s2, 2s2, 2p6, 3s1। এখানে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং সে ধাতু। এবং যেহেতু সর্ববহিষ্ঠ একটি ইলেকট্রন রয়েছে, সুতরাং সেটি ধাতু। তো আমরা আগেও বলেছি, এখন আবার বলছি যে যদি ধাতুর ক্ষেত্রে অষ্টক পূর্ণ করে যতটা অতিরিক্ত ইলেকট্রন বাইরের শক্তি স্তরে থাকে, তাই ওই মৌলের যোজনী। দেখো এখানে 1s2, 2s2, 2p6, তার এই যে 2s2, 2p6 অষ্টক পূর্ণ করে একটি ইলেকট্রন বেশি রয়েছে, সুতরাং সেই একটি ইলেকট্রনটাই হচ্ছে তার যোজনী।
সুতরাং সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে আমরা গতদিন শিখেছিলাম যে ধাতুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে সংখ্যাটা থাকে সেটাই তার যোজনী। আজকে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে অষ্টক পূর্ণ করে যতটি ইলেকট্রন বেশি থাকে সেটাই তার যোজনী, অর্থাৎ যোজনী বিভিন্নভাবে বের করা যায়। তোমাদের যেটা ইজি লাগে সেভাবেই তোমরা শিখবে। আচ্ছা, এখন আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি। ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। যেহেতু 7টি ইলেকট্রন রয়েছে সুতরাং সে অধাতু। তাহলে আমরা বুঝতে পারলাম যে অধাতুর ক্ষেত্রে অষ্টক পূর্ণ করতে যতটি ইলেকট্রন প্রয়োজন তাই হচ্ছে ওই মৌলের যোজনী। যতটি ইলেকট্রন প্রয়োজন হচ্ছে অষ্টক পূর্ণ করতে। তাহলে যেহেতু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে সুতরাং তার মাত্র একটি ইলেকট্রনের প্রয়োজন। যেহেতু একটি ইলেকট্রনের প্রয়োজন সুতরাং তার যোজনী হচ্ছে 1। আচ্ছা, তাহলে সোডিয়ামের যোজনী আমরা কি দেখলাম? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, আর ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে আমরা ধাপ 1-এ শিখেছিলাম প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে ধাতু এবং অধাতু, অর্থাৎ প্রথমে তোমাকে ধাতু এবং অধাতু নির্ণয় করতে হবে। তারপর সেই ধাতু এবং অধাতুটা অষ্টক পূর্ণ করে কতটি ইলেকট্রন বেশি আছে বা কম আছে অষ্টক পূর্ণ করতে সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে তুমি সহজেই যোজনীটা বের করে ফেলতে পারবে। আচ্ছা, এখন আমাদেরকে ধাপ 3-এ চলে যাচ্ছি। ধাপ 3-এ আমাদেরকে কি বলা হয়েছিল? ধাপ 3-এ আমাদের বলা হয়েছিল মৌলটি যদি অধাতু হয় তাহলে বিজোড় ইলেকট্রন নির্ণয় করতে হবে। এইখানে আমরা একটু চলে আসি। আমি এই বিষয়টা একটু বিশদভাবে একটু আলোচনা করব, তোমরা খুব একটু মনোযোগ সহকারে দেখবে। যদিও এই বিষয়টা তোমাদের অধ্যায় 3 অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসের সাথে জড়িত, তারপরও আমি এইখানে একটু আলোচনা করব। যেহেতু এই বিষয়টা আমি আগের এই ক্লাসে আমি আলোচনা করিনি, যেহেতু এটা আগের অধ্যায়ের, আমি রাসায়নিক বন্ধন অংশটা পড়াচ্ছি, সুতরাং এইখানে আমি আগের অধ্যায়ের কিছু বিষয় একটু আলোচনা করব, একটু মনে করিয়ে দেওয়ার জন্য আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব মনোযোগ সহকারে একটু দেখবে। আচ্ছা, তোমাদের জন্য অরবিট শব্দটা তোমরা শুনেছ, অরবিট তোমরা নিশ্চয়ই শুনেছ। তারপর উপশক্তি স্তর শুনেছ, তোমরা অরবিটাল শুনেছ। অরবিট, উপশক্তি স্তর এবং অরবিটাল এগুলো কিন্তু একই জিনিস নয়। অনেকে মনে করতে পারে সবগুলোই একই জিনিস, কিন্তু আসলে একই জিনিস নয়। অরবিটটা হচ্ছে উপশক্তি স্তর এবং অরবিটাল, এই তিনটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, আরেকটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, এটা আসলে আগের অধ্যায়ের পর আমি আবার একটু তোমাদেরকে মনে করে দিয়েছি কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। যাদের কাছে নতুন মনে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা, আমি একটু ইজি করে দিচ্ছি তোমাদের জন্য। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। মনে করো তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনার বাসা কোথায় বা বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি সিলেট। কেউ একজন ঢাকা থেকে আমাকে খুঁজে সিলেট আসলো, এসেই কি আমাকে পেয়ে যাবে? না, আমাকে ফোন দিল, দিয়ে বলো স্যার আমি তো সিলেট আসছি, আপনাকে তো পাচ্ছি না। তাই বললাম তো আমি মৌলভীবাজারে আছি, তুমি মৌলভীবাজারে চলে আসো। সে মৌলভীবাজারে আসলো, মৌলভীবাজারে নেমে আমাকে কি সারা মৌলভীবাজার খুঁজলি পেয়ে যাবে? না, তাও নয়। তাহলে সে আবার আমাকে ফোন দিবে, স্যার আমি তো মৌলভীবাজারে আসলাম, আপনাকে তো পেলাম না। আমি বললাম যে মৌলভীবাজার আসলে কি আমাকে পাবা, তুমি অমুক বাসায় আসো এত নম্বর রোডে। সে গেল, গিয়ে দেখলো যে আমি যে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানাটা একটা 5তলা বিল্ডিং। তো 5তলা বিল্ডিংয়ের কত নম্বর তলায় থাকি সে তো জানে না। সে আবার ফোন দিল যে স্যার আমি তো আসছি, কত নম্বর তলায় উঠবে? আমার 2তলায় উঠো। সে 2তলায় উঠলো, উঠে দেখলো 2টা ইউনিট। এখন সে কোন ইউনিটে ঢুকবে? তাহলে আলটিমেটলি আমি যে এই গল্পটার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আমার অবস্থানটা সঠিকভাবে আমি তাকে বলিনি, বিধায় সে বারবার আমাকে ফোন দিতে হচ্ছে। তো কোনো মৌলের ইলেকট্রনের অবস্থানটা সঠিকভাবে জানতে গেলেও কিছু মানের প্রয়োজন হয়। যেমন আমার অবস্থানটা যদি আমি প্রথমেই বলে দিতাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার এত নম্বর বাসার 2তলার এত নম্বর ইউনিটে আমি থাকি, তাহলে আমার অবস্থানটা সে বের করে ফেলতে পারতো খুব সহজেই। ঠিক তদ্রূপ একটি ইলেকট্রনের অবস্থান সহজভাবে সঠিকভাবে নির্ণয় করার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মানের প্রয়োজন হয়। 4টি মানের প্রয়োজন হয়। এই মানগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। অরবিট বলতে বোঝায় সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ আমরা যাকে বলি।
যেখানে ইলেকট্রন অবস্থান করে, কত নম্বর কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে সেটাই হচ্ছে তাকে অরবিট বলা হচ্ছে। একে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন। এটাকে এইভাবে আমরা বৃত্তের মতো দেখি, বৃত্তাকার বলে এটাকে। নিউক্লিয়াসের বাইরে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে। যদি n = 2 হয় তাহলে আমরা বুঝবো যে ইলেকট্রনটা এই 2 নম্বর কক্ষপথে অবস্থান করছে। আচ্ছা, এটা গেল তার অরবিটের বিষয়। একটা গাছের দুটো ডাল আছে, এই দুটো ডালকে বলা হচ্ছে প্রধান শাখা। প্রধান শাখার আবার কিছু প্রশাখা থাকে, ডালের উপডাল প্রশাখা থাকে। ঠিক তদ্রূপ প্রধান শক্তি স্তর অর্থাৎ অরবিটেরও কিছু উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যার সাহায্যে তুমি অরবিটে ঢোকার পর আরও কিছু উপশক্তি স্তর পাবা, সেইখানে গেলে তুমি ইলেকট্রনগুলোকে খুঁজে বের করতে পারো। ওকে, এল দ্বারা প্রকাশ করা হয়। তো উপশক্তি স্তরগুলোকে সাধারণত এস, পি, ডি, এফ এইভাবে নামকরণ করা হয়। তো যেমন আমি যদি n = 2 হয় তাহলে হতে পারে 2s। এস এর আকৃতি গোলাকার, এটা 3 নম্বর অধ্যায়ের পড়া। তারপর 2p, পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, এই আকৃতি আমরা পড়েছি। আচ্ছা, এখন আসি আমরা অরবিটাল। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। অরবিটাল বলতে বোঝায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ m। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে কোন অক্ষ বরাবরগুলোতে উপশক্তি স্তরগুলো অবস্থান করছে, অর্থাৎ অক্ষ বরাবর আবার তাকে ভাগ করা যায়। তো এটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যেমন আমি যদি বলি যেমন পি অরবিটালকে 3টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 3টি অক্ষে সে থাকতে পারে। যেমন 2px মানে সে x অক্ষ বরাবর আছে, তারপর 2py মানে y অক্ষ বরাবর আছে, 2pz মানে সে z অক্ষ বরাবর আছে। আচ্ছা, এখন যদি কোনো মৌলের ক্ষেত্রে শুধুমাত্র n এর মান দেওয়া থাকে, যেমন n = 2 বললাম, এর মানে শুধু অরবিটের মান দেওয়া আছে, উপশক্তি স্তরের মান নেই, তারপর অরবিটালের মানও নেই, তাহলে এখান থেকে শুধুমাত্র তুমি অরবিটের মানটা জানতে পারবে, অর্থাৎ সে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, কোন শক্তি স্তরে আছে সেইটা জানতে পারবে। উপশক্তি স্তর বা অরবিটালের মান জানতে পারবে না। যদি কোনো মৌলের ক্ষেত্রে তোমার n এবং l উভয়টাই দেওয়া থাকে তাহলে সেইটা মনে রাখবে, উপশক্তি স্তরের মানও তোমার জানতে পারবে। যেমন 2s, এখানে 2s দেওয়া আছে, 2 দ্বারা বোঝাচ্ছে যে অরবিট এবং s দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর। 2pর ক্ষেত্রে 2 দ্বারা বোঝাচ্ছে অরবিট, p দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে। আর যদি n, l, m তিনটা মানই দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে অরবিটাল। যেমন 2px, 2 দ্বারা বোঝাচ্ছে n, p দ্বারা বোঝাচ্ছে l, x দ্বারা বোঝাচ্ছে m, অর্থাৎ সে 3টি মান দেওয়া আছে যেহেতু, সুতরাং সেটা অরবিটাল। অর্থাৎ অরবিটালের ক্ষেত্রে n, l, m 3টি মান দেওয়া থাকে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে অরবিটাল নির্ণয়। আচ্ছা, এখন আমরা অরবিটাল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা আগে পড়েছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে অরবিট, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে উপশক্তি স্তর, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে অরবিটাল, আর আরেকটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা আমি একটু বলে দিচ্ছি। স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কী? স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন কিভাবে ঘুরছে। হ্যাঁ, ইলেকট্রনটা একটি অরবিটালের ভিতরে ইলেকট্রন যদি দুটো থাকে তাহলে দুটো ইলেকট্রন কিভাবে ঘুরছে। এখন তো তোমরা বলতে পারো যে স্যার ঘুরবে আবার কীভাবে? পৃথিবী যেরকম ঘুরছে সূর্যের চারদিকে এইরকমই তো ঘুরছে। হ্যাঁ, এভাবেই ঘুরছে, তবে তার অক্ষের উপর, পৃথিবী যেরকম তার অক্ষের উপর ঘুরে ঠিক তদ্রূপ ইলেকট্রনও তার অক্ষের উপর ঘুরছে। হ্যাঁ, এখন এই যে ঘোরাটা, সে ঘোরাটা আবার দুভাবে হতে পারে। এক হচ্ছে ক্লক অনুযায়ী বলতে বোঝাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লক অনুযায়ী অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, এই বিষয়টা আমি পরে বিশদভাবে আলোচনা করব। আমরা চলে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল নির্ণয় আমি শেখাচ্ছি এখন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার মান যদি বের করতে চাও তুমি তাহলে l = n - 1 এই সূত্রের সাহায্যে আমরা
খুব সহজেই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বের করে ফেলতে পারি। আচ্ছা, তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন একটা দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তোমরা পরবর্তীতে যে কোনো এন এর মান যে কোনো কিছু দিয়ে একইভাবে করবা, দেখবা হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যদি 2 হয়, মানে 2 নম্বর শক্তি স্তরের কথা বলতেছে, 2 হয়, এন এর মান যদি 2 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা L = n-1, মানে n এর মান কত 2, তাহলে 2 - 1 = কত দাঁড়াচ্ছে, 2 - 1 = দাঁড়াচ্ছে 1। আচ্ছা, এখন আমরা 1 লিখব না, L এর মান শুরু হবে 0 থেকে, 0 1, যে কোনো, যেমন n = 3 হলে 3 - 1 কত দাঁড়াচ্ছে 2, এর মানে কি 2 লিখব না, 0 1 2 এভাবে। n = 3 হলে 3 - 1, 3 - 1 = 2, 0 1 2, n = 4 হলে 4 - 1 3, 0 1 2 3 এবার 0 থেকে শুরু করতে হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 - 1 = 1 হচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে আমার সেখানে হচ্ছে 0 এবং 1 সহকারী কোয়ান্টাম সংখ্যা দুটি, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরের দুটি উপশক্তি স্তর। কয়টা উপশক্তি স্তর বের হচ্ছে? দুটি উপশক্তি স্তর। একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, যদি L এর মান 0 হয় তাহলে সেটা হচ্ছে S উপশক্তি স্তর, যদি L এর মান 1 হয় বা 1 হয় সেটা P উপশক্তি স্তর, L এর মান 2 হয় D উপশক্তি স্তর, L এর মান 3 হলে F উপশক্তি স্তর। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই আমরা উপশক্তি স্তরগুলো নির্ণয় করতে পারবো। যেমন এখানে 0-র জন্য আমরা কি করতে পারি, 0-র জন্য আমরা বলতে পারি সেটা হচ্ছে S অরবিটাল, যেহেতু তার প্রধান শক্তি স্তর 2, সুতরাং সেটা হবে 2s। আচ্ছা, 1 এর জন্য P উপশক্তি স্তর, এখানে আমরা জানি 1 এর জন্য P উপশক্তি স্তর, সুতরাং সেই জায়গায় আমরা 2p বলতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কীভাবে বের করা হয়? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা আমাদের বের করতে হয় এইভাবে। কিভাবে? যদি L এর মান 0 হয়, M এর মানও 0, এটা মুখস্থ একটা বিষয়, সূত্রের মতো। L এর মান 0 মানে M এর মানও 0, মানে 2s অরবিটাল, অর্থাৎ S অরবিটালের, S উপশক্তি স্তরের কোনো অরবিটাল নেই, S উপশক্তি স্তরের কোনো অরবিটাল নেই, একটাই অরবিটাল। আচ্ছা, অর্থাৎ সে সকল অক্ষ বরাবর অবস্থান করে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, 3 অক্ষ বরাবর অবস্থান করে। এখন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে p। এখন মনে রাখবে একটা জিনিসে, যে L এর মান যদি 1 2 বা 3 হয়, তাহলে ঋণাত্মক ওই সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে, তোমাকে যে সংখ্যা দেওয়া হবে সেই সংখ্যা থেকে ধনাত্মক ওই সংখ্যা পর্যন্ত। আমরা সংখ্যার আকারে অঙ্ক করেছিলাম, মাঝখানে 0 থাকে, বাম পাশে মাইনাস, ডান দিকে সব প্লাস থাকে। তো মাইনাস থেকে আমরা শুরু করি, ঋণাত্মক ওই সংখ্যা থেকে ধনাত্মক ওই সংখ্যা। মনে করো তোমাকে দেওয়া হলো 1, তাহলে -1, মাঝখানে কি পড়ছে 0 + 1, তাহলে কয়টা মান বের হবে? 3টা, -1 0 + 1। যদি 2 হয় তাহলে -2 -1 0 +1 +2, অর্থাৎ মাইনাস ঋণাত্মক ওই সংখ্যা থেকে ধনাত্মক ওই সংখ্যা পর্যন্ত, এটাই হবে M এর মান। তাহলে L এর মান যখন 0, M এর মানও তখন হয়ে যাবে 0। আবার L এর মান যখন 1 দাঁড়াচ্ছে তখন 3টা মান বের হবে, -1 0 +1। ওকে, আচ্ছা, তাহলে 0-র জন্য আমরা সেটার নাম দিতে পারি 2s, কারণ তার কোনো সব অক্ষ বরাবর যেহেতু অবস্থান করছে, মানে 0 মানে তার কোনো অরবিটাল নেই। আচ্ছা, এখন -1-এর জন্য বোঝাচ্ছে x অক্ষ বরাবর, সেটা হবে 2p x, সেটা হবে 2p y, সেটা হবে 2p z। অর্থাৎ যে কোনো p অরবিটালকে এই 3টি অক্ষ বরাবর ভাগ করা যায়, যে কোনো p অরবিটালকে, সে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো 4p-কেও আমরা 4px 4py 4pz 3px 3py 3pz এই 3টি অক্ষ বরাবর ভাগ করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে আসি এই অরবিটালগুলোতে। মনে রাখবে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। কয়টি করে? এই
প্রতিটা অরবিটালগুলোতে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন বসতে পারবে। 2-এর অধিক ইলেকট্রন আমরা বসাতে পারবো না, কখনোই সেটা স্থান দিতে পারবে না 2-এর বেশি। আচ্ছা, 2-এর বেশি যদি ইলেকট্রন স্থান দিতে না পারে তাহলে 2s কয়টা ইলেকট্রন থাকবে? 2টি। প্লাস হাফ মাইনাস হাফ, এই জায়গায় আমি একটু আসি। প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে কী বোঝাচ্ছে? প্লাস হাফ মাইনাস হাফ মানে বোঝাচ্ছে প্লাস হাফ যেদিকে হচ্ছে, মাইনাস হাফ তার বিপরীত দিকে বোঝাচ্ছে। অর্থাৎ ওই যে বলেছিলাম আগে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, একটি অরবিটালে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন দুটি এমনভাবে ঘুরবে একটা আরেকটার বিপরীত দিকে হয়। অর্থাৎ একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে 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 প্রদক্ষিণ করবে। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিয়ে সেটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো আমার কাছে এই 2টা পেন আছে। আচ্ছা, আমি 2টা পেন দিয়ে বোঝাচ্ছি। এই 2টা পেন আছে, একটা যদি ঘড়ির কাঁটার দিকে দিকে প্রদক্ষিণ করে এইদিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করবে এইদিকে আসতেছে। কিন্তু অনেকে মনে করতে পারে যে স্যার প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে তো ধাক্কা লেগে যাবে। না, জিনিসটা ধাক্কা লাগা নয়, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, এইভাবেই ঘুরছে। তো 2px-এও ঠিক তদ্রূপ 2টা ইলেকট্রন আছে, 2py-তেও 2টা, 2pz-এও 2টা। তাহলে মোট কয়টা ইলেকট্রন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন আমরা স্থান দিতে পারি এবং প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন। অর্থাৎ s-এও 2টি, px অরবিটালে 2টি। তাহলে p-তে মোট কয়টি ইলেকট্রন? p-তে মোট 6টি ইলেকট্রন আমরা দিতে পারি। এই বিষয়গুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের পড়া, আগের অধ্যায়। তো এই বিষয়টা আমি এই কারণে পড়িয়েছি যে আমাদের ওই যে বিজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। এই বিষয়টাতে যখন আমরা আসি তখন আমাদের এটাকে ভেঙে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো ভেঙে ইলেকট্রন বিন্যাস যখন করতে হয় তখন px py pz-টা চলে আসে, অনেকে বুঝবে না, এই কারণে আমি এই জিনিসটা একটু আলাপ আলোচনা করে নিলাম। আমরা ধাপ 1-এ শিখেছি যে ধাতু এবং অধাতু নির্ণয় করতে হবে। প্রথমে ধাতু অধাতু নির্ণয় করে ফেললাম যোজনী বের করার ক্ষেত্রে। তারপর সেখানে অষ্টক পূর্ণ করতে কতটি ইলেকট্রন বেশি আছে বা কতটি ইলেকট্রন কম আছে সেইটা নির্ণয়ের মাধ্যমে তুমি যোজনী নির্ণয় করতে পারবে। তো ধাতুর ক্ষেত্রে তুমি জানো যে অষ্টকের চেয়ে ইলেকট্রন, মানে অষ্টক পূর্ণ করে ইলেকট্রন বেশি থাকে। আর অধাতুর ক্ষেত্রে অষ্টক পূর্ণ করতে ইলেকট্রনের প্রয়োজন হয়। যতটি ইলেকট্রন প্রয়োজন হয় সেটাই যোজনী, আর ধাতুর ক্ষেত্রে যতটি ইলেকট্রন বেশি থাকে সেইটাই যোজনী। আর এরপর আমরা যেটা শিখেছি, যদি মৌলটি অধাতু হয় তাহলে তার ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। তো বিজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অরবিটাল বিষয়টা জানার প্রয়োজন হয়। তাই আমরা এত সময় অরবিটাল নির্ণয় করা শিখলাম। এখন আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। বিজ্ঞানী হুন্ড একটা সূত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। এই যে একটু আগে আমরা বলেছিলাম স্পিন মানে ঘূর্ণন একমুখী হবে। অর্থাৎ যদি কোনো মৌলে একটি ইলেকট্রন থাকে তাহলে একদিকে ঘুরবে, যদি 2টি থাকে তাহলে বিপরীত দিকে হবে, একমুখী হবে না। আচ্ছা, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল, এই কথাটাকে আমি যদি একটু আলাদা করে নিয়ে আসি, এই কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? এই কথা দিয়ে আমরা বুঝতে পারছি যদি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে মানে হচ্ছে যেমন পিতে 3টি অরবিটাল আছে, px py pz। তো এই 3টি অরবিটালগুলোকে, যেমন 2pতে 3টি অরবিটাল আছে, 2px 2py এবং 2pz। এই 3টি অরবিটালই একই শক্তি সম্পন্ন। এই 3টা মানের কোনো হেরফের নেই, এইটার চাইতে এইটা অধিক শক্তি সম্পন্ন নয় বা ওয়াইয়ের চাইতে জেড অধিক শক্তি সম্পন্ন নয়। 3টা মানেরই, মানে 3টা অরবিটালেরই একই শক্তি। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে সেটাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো তারা 3 ভাই বোন, তুমি 3 ভাই বোনের জন্য 5টি চকলেট নিয়ে গেলে। এখন হুন্ড যে তত্ত্বটা দিয়েছে আমি একটা উদাহরণের সাহায্যে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তুমি একটু ভালোভাবে একটু লক্ষ্য করো। মনে করো তো এই 3 ভাই বোনের জন্য তুমি 5টা চকলেট নিয়ে গিয়েছ।
তো তুমি তাদেরকে বলা তোমরা একটু লাইন ধরে দাঁড়াও, তো আমি এই 5টা চক্র তোমাদের মধ্যে ভাগ করে দেব। তো 5টা চক্র তুমি তাদের মধ্যে ভাগ করে দিতে গেলে হুন্ড বলেছিলেন কি? হুন্ড বলেছিলেন যে সর্বাধিক বিজুর অবস্থায় থাকার বা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকার চেষ্টা করে, অর্থাৎ ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকে। অযুগ্ম মানে যুগ্ম নয়, মানে কাপল অবস্থায় নয়, একা একা থাকতে চায়। তুমি কি করবে? তুমি 3 জনকে দাঁড় করানোর পর এই 5টি চকলেটকে একজনের হাতে কি দিয়ে দিবে? না, আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রত্যেককে একটি করে আমি চকলেট দেব, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক জনকে একটি করে চকলেট দেওয়ার পরও যদি আরও অতিরিক্ত চকলেট থাকে তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করব, আবার একজনকে দেবো, আবার আরেকজনকে দেব। এই ঘটনাটাই সেম ঘটনাটা ঘটে অরবিটালের ক্ষেত্রে। অর্থাৎ আমি হুন্ডের নিয়মটা আবার বলছি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজুর অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনের, অযুগ্ম মানে যুগ্ম নয়, যদি অযুগ্ম হয় একা থাকে তাহলে একদিকেই ঘুরবে, যদি দুটো থাকে তাহলে বিপরীত দিকে ঘুরবে। যেমন 2px 2py 2pz 3টি অরবিটাল আছে। এই 3টি অরবিটালের একটি করে ইলেকট্রন প্রথমে দিয়ে যেতে হবে, তারপর যদি ইলেকট্রন আরও থাকে পুনরায় ইলেকট্রন দিতে হবে। আমি একটা উদাহরণ হিসেবে সেটা একটু বলে দিচ্ছি। মনে করো 2px 2py 2pz আছে, তো এখানে আমার এইখানে 5টি ইলেকট্রন আছে। এই 5টি ইলেকট্রনকে তুমি কিভাবে এই 3টি অরবিটালে ভাগ করবে? হুন্ড বলতেছেন যে সর্বাধিক অযুগ্ম বা বিজুর অবস্থায় থাকবে, মানে একটি একটি করে প্রথমে দিয়ে যেতে হবে, ঠিক আছে? একটি করে ইলেকট্রন প্রথমে তোমাকে দিয়ে যেতে হবে। দিয়ে গেলাম পিতে একটা, এক্সে একটা, ওয়াইতে একটা, জেডে একটা দিয়ে গেলাম। দিয়ে যাওয়ার পরে যদি আরও ইলেকট্রন থাকে তাহলে তুমি আবার পুনরায় সেটা যে কোনো অরবিটাল থেকে দেওয়া শুরু করতে পারো। এইটাই হচ্ছে হুন্ডের নিয়ম। এবার এটা কেন বললাম? কারণ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিছু গোলমাল লেগে যেতে পারে। অনেক সময় আমরা কী করতে পারি, এক্স পি এক্সেই 2টো ইলেকট্রন প্রথমেই দিয়ে দিতে পারি, বা পি জেডে 2টি ইলেকট্রন দিয়ে দিতে পারি, কিন্তু না, নিয়ম বলতেছে প্রত্যেক অরবিটালে একটি করে ইলেকট্রন দিয়ে যেতে হবে প্রথমে। তারপর যদি ইলেকট্রন থাকে তাহলে পুনরায় আবার সেখান থেকে শুরু করতে হবে অরবিটালের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা নিয়ে যেমন একটা উদাহরণ দিচ্ছি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সেটা হচ্ছে 1s2 2s2 2s1 2px0 2py0 2pz0। এখন 2px 2py 2pz কেন আসলো? কারণ যেহেতু তার সর্বশেষ ইলেকট্রনটা 2s এ চলে গেছে, মানে দ্বিতীয় শক্তি স্তরে চলে গেছে, আর দ্বিতীয় শক্তি স্তর যখন চলে এসেছে তখন তার সাঙ্গ পাঙ্গ ছেলে পেলে সবগুলোকে নিয়েই আসছে, মানে সব অরবিটাল নিয়েই আসছে। 2s মানে 2pও চলে আসছে। এখন ওইগুলোতে ইলেকট্রন যায়নি, কিন্তু ওইগুলো আছে, ঠিক আছে? কী অবস্থায় আছে? শূন্য অবস্থায়, খালি অবস্থায় আছে। যখন কোনো শক্তি স্তর আসে তখন তার অরবিটালগুলোকে সাথে করে নিয়ে আসে। হ্যাঁ, যখন কোনো মা তার বাবার বাড়িতে যায় তখন ছেলেপুলেকে সাথে করে নিয়ে যায়, ঠিক না? ঠিক এইরকম বিষয়টা। তো এখানে দেখো এই যে অরবিটালগুলোর মধ্যে 2s এ একটি ইলেকট্রন আছে, সুতরাং সে ধাতুর ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেইটাই তার যোজনী, তাহলে তার যোজনী হচ্ছে 1। এখন আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2px1 2py1 2pz0। কেন আমি এই 2py এর ইলেকট্রনটা, হ্যাঁ 2py এর যে ইলেকট্রনটা আছে এইটা আমি 2pxই দিলাম না? কারণ ওই যে হুন্ড বলেছেন সর্বাধিক বিজুর অবস্থায় থাকতে চায়, অযুগ্ম অবস্থায় থাকতে চায়, অর্থাৎ প্রথমে একটা একটা করে দিয়ে যেতে হবে, তারপর যদি থাকে তাহলে আবার পুনরায় শুরু করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে তার এখানে বিজুর ইলেকট্রন আছে মোট 2টি, মানে 2টি বিজুর ইলেকট্রন, তাহলে তার যোজনী হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা চলে আসি ফ্লুরিনে। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সেখানে আমরা দেখতে পাই 1s2 2s2, তারপর হচ্ছে 2px2 2py2 2pz1। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে সর্বাধিক বিজুর ইলেকট্রন আছে একটি, তাহলে তার যোজনী হবে 1। আচ্ছা, এখানে একটা একটা করে দেওয়ার পর আরও 2টি ইলেকট্রন রয়ে গিয়েছিল, সেইখানে আমরা এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, তারপর এইখানে আর নাই, সুতরাং এইখানে একটাই বিজুর ইলেকট্রন আছে,
কিন্তু তার যোজনী হচ্ছে 1। এখন আমরা ফসফরাসের করব। ফসফরাসের ইলেকট্রন যদি আমরা করি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। দেখো যেহেতু 3 চলে এসেছে তাহলে তার সকল অরবিটাল নিয়েই আসছে, ঠিক আছে। এবার যদি ওই যে অরবিটাল নির্ণয় পড়িয়েছিলাম সেই জায়গায় 3 নম্বর শক্তি স্তর করো, তাহলে দেখবা 3 নম্বর শক্তি স্তরের মধ্যে 3টি অরবিটাল রয়েছে, 3টি উপশক্তি স্তর রয়েছে। সেগুলো হচ্ছে 3s 3p 3d, অর্থাৎ এটারও 3d আছে কিন্তু সেই 3dটা আমরা এখনো লিখি নাই। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করবো বিশদভাবে। তো যেহেতু এখানে বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টি, সুতরাং তার যোজনী হচ্ছে 3। আচ্ছা, তো এই 4টা উদাহরণের মধ্যে আমার কাছে কার্বন এবং ফসফরাস এই বিষয়টা, এইগুলো নিয়ে আমি একটু পরে একটু বিষয় নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব যে এগুলোর ক্ষেত্রে যোজনীর ক্ষেত্রে দেখা যায় একটু ভিন্নতা আছে। কেন ভিন্নতা আছে সেটা আমি একটু বিশদভাবে পরে একটু আলোচনা করব। পরিবর্তনশীল যোজনী। একই মৌলের একাধিক যোজনী থাকলে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। যোজনী কখনোই ধনাত্মক বা ঋণাত্মক হয় না। ধনাত্মক এবং ঋণাত্মক আদান হয়, জারণ সংখ্যার মান হতে পারে, কিন্তু যোজনী সবসময় 1 2 3 এইভাবে কোনো একটা সংখ্যা হয়, প্লাস মাইনাস হয় না। তো যদি কোনো একটি মৌলে একাধিক যোজনী থাকে, মানে একের অধিক যোজনী প্রদর্শন করে, সেইটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আচ্ছা, কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে একটি মৌল, সেইটা ব্যাখ্যা করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে 4 জন বসে আছে আর এখানে 2 জন বসে আছে। তো এখানে একটু গাদাগাদির পরিমাণ বেশি, অর্থাৎ গ্যাদারিংয়ের পরিমাণটা বেশি। এখানে তারা একটু সচ্ছল অবস্থায় বসে আছে। তো এখানে 4 জন বন্ধু একটু ঝগড়াঝাটি করতেছে যে তুই ওইদিকে চলে যা, ওইদিকে চলে গেলে আমরা একটু ফ্রিলি বসতে পারবো। তো সেও চিন্তা করলো যে এখানে যদি সে চলে যায় তাহলে সে আসলে খুব স্বাভাবিকভাবে বসতে পারবে। তুমি যদি কোনো জায়গায় স্বাভাবিক বা সচ্ছলতা বা স্থিতিশীলতা অর্জন করতে চাও বা চলে আসে তোমার মধ্যে, তুমি সেই জায়গায় চলে যাবে। তো সে কী করছে, সে এই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে। তো এখন একটা স্বাভাবিক বা ব্যালেন্সড অবস্থা চলে এসেছে। তো ইলেকট্রনের বেলায় একই ঘটনা ঘটে। কোনো মৌলের যদি তার অবস্থান পরিবর্তন করে, কোনো একটা সুযোগ সুবিধা সে যদি পেয়ে যায়, তাহলে সে অবস্থানটা পরিবর্তন করে ফেলে। তো অবস্থান পরিবর্তন করার কারণে যোজনীয় পরিবর্তন হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো কার্বন, এই যে আমি আগে বলেছিলাম কার্বনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে এইরকম যে কার্বনের ইলেকট্রোবিন্যাসটা হচ্ছে এইরকম 1s2 2s2 2px1 2py1 2pz0, ঠিক আছে। তো তার যোজনী কত? যেহেতু বিজোড় ইলেকট্রন 2, তাহলে তার যোজনী হচ্ছে 2। কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, এখানে তার 2pz যে অরবিটালটা আছে এটা খালি অবস্থায় রয়ে গেছে। তো খালি অবস্থায় রয়ে গেছে, একজনের বাসা খালি, মনে করো বাসায় কেউ নেই, তো বা তুমি একটা বাড়িতে গ্যাদারিং হচ্ছে, একটা অনুষ্ঠান হয়ে গেছে, তখন আরেকজনের বাড়ি খালি। তো আমরা কী করি, বাসায় যদি আরেকজন বন্ধুর বাসা খালি থাকে, আমাদের বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে আমরা ওই বন্ধুর বাসায় বা আমার আত্মীয় স্বজনের বাসায় আমরা খালি থাকলে সেই জায়গায় চলে যাই। তো এই জায়গায় কী হয়, এই জায়গায় তুমি যদি একটু উত্তেজিত করো কার্বনকে, তাহলে সেইখান থেকে এই যে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, জোর যদি ইলেকট্রন থাকে, আমি আবার বলছি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কোনো একটি অরবিটালে যদি জোর ইলেকট্রন থাকে, তাহলে সেই জোর ইলেকট্রনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সে খালি অরবিটালে চলে যায়। এটাকে বলা হচ্ছে ইলেকট্রনের পুনর্বিন্যাস। সেই ইলেকট্রনের পুনর্বিন্যাসের কারণে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, দেখো লক্ষ্য করো, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে 2pz-এ, 2pz-এ চলে যাওয়ায় এখন দেখো বিজোড় ইলেকট্রনের সংখ্যা কতটি হয়েছে? 4 বিজোড় ইলেকট্রনের সংখ্যা হয়ে গেছে, তাহলে তার যোজনী হচ্ছে 4। এখন একটা জিনিস লক্ষ্য রাখবা, জোড় ইলেকট্রন কিন্তু 1s2 থেকে যায় নাই। 1s2 থেকে কেন যায় নাই? কারণ এটা আরেকটা শক্তিস্তর। ইলেকট্রন যাবে সর্ববহিষ্ঠ শক্তিস্তর, অর্থাৎ তার যে শক্তিস্তরের মধ্যে আছে সেই শক্তিস্তরের মধ্যে ইলেকট্রনের পুনর্বিন্যাস করবে, অন্য শক্তিস্তর থেকে ইলেকট্রন আসবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা জিনিস সেটা বোঝাচ্ছি যে ফসফরাস, আমি আগে বলেছিলাম ফসফরাস জিনিসটাও আমাদের একটু বোঝার আছে। যেমন
আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যেহেতু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে, সুতরাং তার যোজনী হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে আমরা একবার পেলাম যোজনী 2, আরেকবার পেলাম যোজনী 4। যেহেতু তার 2টা যোজনী প্রদর্শন করছে, সুতরাং কার্বন এর যে যোজনী এটা পরিবর্তনশীল যোজনী। তো ফসফরাসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি আগে বলেছিলাম যেহেতু কোনো অরবিট যদি শক্তি স্তর আসে তাহলে তার ছেলেপুলেদের সাথে করে নিয়ে আসে। তো তৃতীয় শক্তি স্তর যখন এসেছে তখন 3sও এসেছে, 3pও এসেছে, 3dটাও এসেছে। ঠিক আছে। 3dকে আবার 5টি ভাগ করা যায়। 3d কি 5টি ভাগে ভাগ করা যায়। ওই যে পিকে যেরকম 3 ভাগে ভাগ করা যায়, তুমি এটা যদি অরবিটাল নির্ণয় ওই সিস্টেমটা যদি করো তাহলে ডিকে দেখবা 5টি ভাগে ভাগ করা যায়। তো এখানে আমরা px, py, pz নাম দিয়েছিলাম। ওই জায়গার যে নামগুলো হবে dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার আর dz স্কোয়ার। তো আমরা এটাকে একটু লিখি। যেমন এটার মধ্যে ইলেকট্রন বিন্যাস কীভাবে ঢুকবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1 আর 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, 3dz স্কোয়ার। এগুলোতে কোনোটাতে ইলেকট্রন নেই বিধায় এগুলো আমরা আগে লিখি নাই। বুঝতে পারছ? অর্থাৎ এগুলোতে ইলেকট্রন ছিল না, খালি ছিল বিধায় আমরা লিখি নাই। কিন্তু যদি ফসফরাসকে একটু উত্তেজিত করা হয়, যদি তার বাসা একটু গরম হয়ে যায়, আত্মীয়স্বজন চলে আসে, তখন সে কী করবে? তখন ওই যে বলেছিলাম যদি খালি অরবিটাল থাকে সে খালি অরবিটালে ইলেকট্রন গমন করে ফেলে, অর্থাৎ ইলেকট্রনের পুনর্বিন্যাস হয়। তখন এই 3s অরবিটাল থেকে একটি অরবিটাল এই খালি 5টি অরবিটালের যে কোনো একটা অরবিটালে চলে যাবে। চলে গেলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 3s2 থেকে 3s1 হয়ে যায়। আর এগুলো ঠিক থাকবে। আর dx-এ চলে গেল একটা, হয়ে গেল dxy1। এখন মোট ইলেকট্রন কতটি হলো? বিজোড় ইলেকট্রন কতটি দাঁড়াচ্ছে? বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে 5টি। সুতরাং তার যোজনী হচ্ছে 5 এবং এটি হচ্ছে তার পরিবর্তনশীল যোজনী, কারণ একবার 3 দেখিয়েছে, একবার 5 দেখাচ্ছে। সুতরাং যে সকল মৌল একের অধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। এখানে তার 2টি বিজোড় ইলেকট্রন রয়েছে, সুতরাং তার যোজনী হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা আরেকটা মৌল লিখছি, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে যদি আমরা করি সেটা হচ্ছে 1s2, 2s2, মোট গেল 4টা, 2px1, 2py1, 2pz1, মোট গেল 7টা। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, তাহলে আরও একটি ইলেকট্রন রয়ে গেছে। এখন আমরা কীভাবে দিব? হুন্ডের নিয়ম অনুসারে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দিয়ে যেতে হবে প্রথমে। আরেকটা ইলেকট্রন রয়ে গেছে, তাহলে আবার এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে। 1s2, 2s2, 2px2 হয়ে যাবে, 2py1, 2pz1। তাহলে দেখতে পাচ্ছি এখানে বিজোড় ইলেকট্রন আছে 2টি, সুতরাং তার যোজনী হচ্ছে 2। তাহলে কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। তাহলে কার্বন এবং অক্সিজেন এই দুইটা মৌল যদি পরস্পরের সাথে যুক্ত হতে চায় তাহলে তাদের যোজনীটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম যোজনী অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সংকেত লেখার ক্ষেত্রে বা বন্ধন গঠন করার ক্ষেত্রে যোজনী খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো তোমরা যদি যোজনী না বুঝো তাহলে কিন্তু বন্ধন গঠন করার ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলবে। তো কার্বন এবং অক্সিজেন তাদের যোজনী দেখা যাচ্ছে 2 এবং 2। এখন এই কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হতে চাচ্ছে। তো কার্বন আসলো, তার যোজনী 2 নিয়ে আসলো, আবার অক্সিজেনও আসলো, তার যোজনী 2 নিয়ে আসলো। তো কার্বন এবং অক্সিজেন মিলে C2O2 গঠন করলো, অর্থাৎ কার্বনের যোজনী অক্সিজেনের নিচে লিখলাম এবং অক্সিজেনের যোজনী কার্বনের নিচে লিখলাম। এটাকে বলা হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আমি একটু পরে সেটা আলোচনা করব। তো দেখা যাচ্ছে C2 এবং O2 উভয়টাতে একই ধরনের যোজনী আছে। তো একই ধরনের যোজনী যদি থাকে তখন একই সংখ্যা দিয়ে ভাগ করলে কিছুই থাকবে না, 1 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কার্বন মনোঅক্সাইড।
অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের যে সংকেত সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এটা নর্মালি অর্থাৎ কার্বনকে উত্তেজিত করে নয়, যখন কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাদের যোজনী সংকেত হয় কার্বন মনোঅক্সাইড। কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন মনোঅক্সাইড গঠন করে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করি, যেমন কার্বন এই ইলেকট্রন বিন্যাস কার্বনের, আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে করতে এত মুখস্থ হয়ে যাওয়ার কথা। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে কার্বনের মধ্যে দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে। যেহেতু দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে সুতরাং তার যোজনী হচ্ছে 2। এখন তার কিন্তু একটা অরবিটাল খালি রয়ে গেছে। তো আমরা একটু আগে শিখেছিলাম খালি অরবিটাল থাকলে সেইখানে উত্তেজিত করলে সেইখান থেকে জোড় ইলেকট্রন ভেঙে কোন জায়গাতে চলে আসবে? জোড় থেকে, এবং সেটা অবশ্যই তার ওই শক্তি স্তর অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরের জোড় ইলেকট্রন ভাঙবে, অন্য কোনো অরবিটাল থেকে আসবে না, অন্য কোনো অরবিট থেকে আসবে না, প্রধান শক্তি স্তর থেকে ইলেকট্রন আসবে না। এখান থেকে ইলেকট্রন ভেঙে গিয়ে ওইখানে চলে গিয়ে সেখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা করে দাঁড়ালো 4, তাহলে তার যোজনী দাঁড়াচ্ছে 4। আচ্ছা, এখন যদি অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস আমরা করেছি, আগেও করেছি, আবার সেটা করছি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, একটা একটা করে ইলেকট্রন দিলাম। এখন আবার একটা একটা করে দিচ্ছি, সেটা দাঁড়াচ্ছে 2px2, 2py1, 2pz1। এখন তার যোজনী কত দাঁড়াচ্ছে? 2। আচ্ছা, যোজনী 2। এখন এই কার্বন এবং অক্সিজেন যদি আসে, কার্বনের যোজনী আমরা দেখলাম 4 উত্তেজিত অবস্থায়, আবার অক্সিজেনের যোজনী যদি আমরা দেখেছি 2। এখন আমি 3টা অক্সিজেন নিয়ে আসলাম, প্রত্যেকের যোজনী কত? 2। এখন একটা কার্বনের সাথে 3টা অক্সিজেন যুক্ত হচ্ছে, একটা কার্বনের সাথে 3টা অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে? এখন এই জায়গায় 3টা অক্সিজেনের যোজনী মোট কত? 2, 2, 2, মোট হচ্ছে 6, ঠিক না? তো একটা কার্বনের সাথে 3টা অক্সিজেন যদি যুক্ত হয়, এক কার্বনের সাথে এসে 3টা অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হলো হয়ে কি গঠন করবে? একটা কার্বন 3টা অক্সিজেন CO3, ঠিক আছে? -2 কীভাবে আসলো উপরে, এটা একটা চিন্তার বিষয়। তো এই যে কার্বনের যোজনী হচ্ছে 4, হ্যাঁ, আর অক্সিজেন হচ্ছে আমরা জানি অধাতুর ক্ষেত্রে সেটা হচ্ছে 6 ঋণাত্মক হয়, 6 থেকে 4 চলে গেলে 2, -2, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে যৌগমূলক। তো যৌগমূলকের সংজ্ঞা যেটা সেটা আমরা জানি যে একাধিক মৌলের একাধিক পরমাণুর, এই দেখো কার্বন একটা, অক্সিজেন 3টা, তাহলে একাধিক মৌলের, কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, তাহলে একাধিক মৌলের একাধিক পরমাণু, অক্সিজেনের 3টা পরমাণু আসছে এই জায়গায়, সমন্বয়ে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে, যা একটা আয়নের মতো আচরণ করছে, হয়তো -2, তাহলে এখানে একটা আয়নের মতো আচরণ করছে, সুতরাং এটা একটা কি? যৌগমূলক। তোমাদেরকে যদি বলা হয় যৌগমূলক কাকে বলে, তো বলবে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের মতো আচরণ করে, সেটাকে বলা হচ্ছে যৌগমূলক। এখন আমরা আরেকটা যৌগমূলক দেখি, যেমন নাইট্রোজেনের আমরা জানি, তুমি খাতায় যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টি ইলেকট্রন পাবে, সুতরাং বিজোড় ইলেকট্রন পাবে, সুতরাং নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এখন এরকম আমরা যদি 4টা হাইড্রোজেন নিয়ে আসি, ঠিক আছে? এখন 4টা হাইড্রোজেনেরই প্রত্যেকটা হাইড্রোজেনেরই যোজনী হচ্ছে 1। এখন একটা নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন এসে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় যে ঘটনা ঘটলো NH4, কেন 4? কারণ নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 আর হাইড্রোজেন 4টা চলে আসায় সেইটা হয়ে গেল +4, +4 থেকে 3 চলে গেলে +1। তাহলে অ্যামোনিয়াম একটি যৌগমূলক। কেন? কারণ একাধিক মৌল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি আয়ন গঠন করেছে, সুতরাং অ্যামোনিয়াম একটি যৌগমূলক। ঠিক তদ্রূপ সালফেট একটি যৌগমূলক, তারপর হচ্ছে
নাইট্রেট একটি যৌগমূলক, নাইট্রেট একটি যৌগমূলক, তারপর হচ্ছে ফসফোনিয়াম একটি যৌগমূলক। এরকম অসংখ্য যৌগমূলক তোমাদের বইতে লেখা আছে, তোমরা একটু মুখস্থ করে ফেলবা। এগুলো প্রত্যেকটাতে মান দেওয়া আছে উপরে। একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যে এইখানে যে আধানটা থাকবে এটাই হচ্ছে ওই যৌগমূলকের আধানের পরিমাণ। তো সালফেটের আধান হচ্ছে -2, সুতরাং তার সালফেট যৌগমূলকের আধানের পরিমাণ হচ্ছে -2, আধানের পরিমাণ -2। কিন্তু তার যোজনী কত? যোজনী হচ্ছে ওই আধানের পরিমাণটাই হচ্ছে তার যোজনী, সুতরাং সালফেট হচ্ছে 2। যোজনীর ক্ষেত্রে ধনাত্মক হয় না, ঋণাত্মক হয় না। যেমন ফসফোনিয়াম, এইখানে +1, তাহলে সেটা হচ্ছে আধান হচ্ছে +1, যোজনী হচ্ছে 1। অ্যামোনিয়াম, আধান হচ্ছে +1, যোজনী হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়ম শিখব। রাসায়নিক সংকেত লেখার নিয়ম খুবই সহজ কিছু বিষয় আমি টপিকস নিয়ে আলোচনা করব। যে কোনো রাসায়নিক সংকেত আমরা এত সময় যে যোজনী শিখলাম, সেই যোজনীর মাধ্যমে রাসায়নিক সংকেত এখন আমরা লেখার নিয়ম শিখব। সেই রাসায়নিক সংকেত লেখার নিয়ম হচ্ছে যে কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। আমি আবার বলছি, কোনো মৌলের একটি অণুতে বলতে দুটি পরমাণু থাকবে। তো দুটি পরমাণু যদি থাকে তাহলে ইংরেজি হরফে লিখে মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। যেমন আমি যদি লিখি অক্সিজেন, তাহলে O2, অণু হতে গেলে অক্সিজেনের দুটি পরমাণু লাগবে, তাহলে O2, তারপর হচ্ছে N2, Cl2, এইভাবে। এখন কিছু মৌল অণু গঠন করে না, কোনগুলা করে না? ধাতুগুলা। তো তাদের বেলায় আমরা Na2 বা Mg2 এগুলো লিখতে পারবো না। তাদের বেলায় শুধুমাত্র প্রতীকটাই হবে তার কি, ওই অণু। অর্থাৎ সোডিয়াম অণু লিখতে গেলে Na2 লেখা লাগে না, সোডিয়ামের অণু লিখতে গেলে শুধু Na লিখলেই চলে। আচ্ছা, দুটি ভিন্ন মৌল দিয়ে পরমাণু যদি গঠিত হয়, দুটি ভিন্ন মৌল যেমন সোডিয়াম এবং ক্লোরিন, দুটি ভিন্ন মৌল দিয়ে একটা পরমাণু গঠিত হচ্ছে, তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, ভাগ না হয়, যেমন আগে দেখিয়েছিলাম কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2 দিয়ে ভাগ করা যাচ্ছে উভয়কে, যদি ভাগ করা না যায় তাহলে উভয়কে পাশাপাশি লিখে প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। এখানে যোজনী বানানটা ভুল হয়েছে, দুঃখিত। যেমন সোডিয়াম এবং ক্লোরিন, তো সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। আমরা সোডিয়ামের যোজনীটা লিখব ক্লোরিনের নিচে, আর ক্লোরিনের যোজনীটা লিখব সোডিয়ামের নিচে। একটা মানে সোডিয়ামেরটা ক্লোরিনের নিচে লিখতে হয়, আর ক্লোরিনেরটা সোডিয়ামের নিচে লিখতে হয়। যেহেতু 1 আর লেখা লাগে নাই, সুতরাং সোডিয়াম ক্লোরাইডের যে সংখ্যাটা সেটা হচ্ছে NaCl। আবার H2O, পানি, তো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর অক্সিজেনের 2। অক্সিজেনটা লিখেছি হাইড্রোজেনের নিচে এবং হাইড্রোজেনের যোজনী লিখেছি অক্সিজেনের নিচে। অক্সিজেনের নিচে 1 আর লিখে লাগে না, H2O। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, ক্লোরিনের যোজনী 1, অ্যালুমিনিয়ামের নিচে লিখেছি, আর অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেইটা লিখেছি ক্লোরিনের নিচে। আচ্ছা, এখন যদি আমাদের চলে আসে যৌগমূলকের সাহায্যে, যেমন সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। সালফেট যৌগমূলকের যোজনী হচ্ছে 2, সেইটা আমরা লিখেছি হাইড্রোজেনের নিচে, এবং হাইড্রোজেনের যোজনী আমরা জানি 1, সেটা লিখেছি সালফেটের নিচে। তো সেই জায়গায় সালফুরিক অ্যাসিডের সালফেট যৌগমূলক নিয়ে যে সংকেতটা হচ্ছে সেটা হচ্ছে H2SO4। অপরদিকে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, Ca2CO3 কেন হলো? কারণ ক্যালসিয়ামের যোজনী 2, সেটা হচ্ছে কার্বনেটের নিচে, কার্বনেটের যোজনী হচ্ছে 2, সেটা ক্যালসিয়ামের নিচে। উভয়টাতেই একই ধরনের 2 আছে, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের যে সংকেতটা সেটা হচ্ছে CaCO3। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল, যে কিভাবে যোজনীর সাহায্যে আমরা রাসায়নিক সংকেত লিখতে পারি। তাহলে এই অধ্যায় শেষে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো হচ্ছে যোজনী নির্ণয় করা শিখলাম,
যোগমূলক কাকে বলে সেইটা শিখলাম। তারপর আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় কীভাবে করতে হয় সেইটা শিখলাম। তারপর সংকেত লেখা শিখলাম। এই বিষয়গুলো তোমরা বাসায় একটু বসে বসে প্র্যাকটিস করবে। তোমরা আশা করি এখান থেকে অনেক উপকৃত হবে। তো তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম মৌলের যোজনী বের করো, সালফারের পরিবর্তনশীল যোজনী বের করো, সোডিয়াম সালফেট ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত লিখাও। তো ধন্যবাদ সবাইকে। আশা করি করোনাকালের এই কালে বাসায় বসে তোমরা পড়াশোনা করবে এবং আমরা খুব অতি সত্বর সেই লকডাউন পেরিয়ে আমরা আবার আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।